জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শেখ রেহেনার কন্যা টিউলিপ সিদ্দিকের কুকর্মের গোপন ভিডিও ফাঁস। শেখ হাসিনার আস্থাভাজন পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান কর্মকর্তা অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলামের মুখোন্মোচন। চলচ্চিত্র অভিনেত্রীদের বানাতো রাতের পাখি। ডিবি হারুন নানক পুলিশের আইজিপি এসব রাঘব বোয়ালদের পর শেখ রেহেনার মুখোন্মোচন, গোপন ভিডিও ফাঁস। শেখ হাসিনাকে আশ্রয় দেয় সেভেন সিস্টার্স হারাবে ভারত, সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা। জয় হাসিনার কুকর্মের গোপন ভিডিও ফাঁস এবার ফেঁসে যাচ্ছে মাসেলে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানাবো, তবে কি এবার পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হচ্ছেন, যা জানা গেল, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মানবতার মুখোশ পরে যুক্তরাজ্যে রাজনীতি করে যাচ্ছেন শেখ হাসিনার স্নেহধন্য টিউলিপ সিদ্দিক। এমন সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ব্রিটিশ সরকারের এই সিটি মিনিস্টার। অথচ তার একটি ফোন কলই যথেষ্ট হতে পারত বাংলাদেশে গুম হয়ে যাওয়া এক ব্যক্তির মুক্তির জন্য। সুযোগ থাকার পরেও তিনি সেই চেষ্টা করেননি। 2016 সালের 9 আগস্ট ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানকে নিজ বাসা থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 8 বছর গুম থাকার পর বহুল আলোচিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন 40 বছর বয়স্ক কাশেম। আহমদ বিন কাশেমের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, মামলাও ছিল না। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বাবাকে আইনি সহায়তা দেয়া ছাড়া তাকে গুম করার দৃশ্যমান আর কোনো কারণ ছিল না। বন্দি দশা থেকে মুক্তি পেয়ে বিন কাশেম আয়নাঘরের অভিজ্ঞতা জানিয়েছেন। পরিবার তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়েছে সে কথাও জানিয়েছেন। সেই সূত্র ধরে উঠে আসছে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকির প্রসঙ্গ। গুম হয়ে যাওয়া কাশেমকে উদ্ধারে এই সময় তার পরিবার যোগাযোগ করেছিল যুক্তরাজ্যের রাজনীতিতে প্রভাবশালী টিউলিপ সিদ্দিকির সাথে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ বলছে, টিউলিপ সিদ্দিকি জোরপূর্বক গুমের বিষয়ে অবহিত হওয়ার পরেও আদর্শিক কারণে যুক্তরাজ্যের ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের সদস্য আহমদ বিন কাশেমকে সাহায্য করার কোনো চেষ্টা করেননি। তার আইনজীবীরা বলেন, টিউলিপ সিদ্দিক তার ব্যক্তিগত কানেকশন ব্যবহার করে তাকে বন্দি দশা থেকে মুক্তি দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। মানবাধিকার ইস্যুতে সবসময় সরব দেখা গেলেও খালা শেখ হাসিনা সরকারের গুম খুনের ব্যাপারে তিনি বরাবরই ছিলেন নিশ্চুপ। নিয়োগ, টেন্ডার, বাণিজ্য, কেনাকাটা, নারী কেলেঙ্কারি সহ নানা অভিযোগ উঠছে বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশের বিশেষ শাখার প্রধান কর্মকর্তা অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলামের বিরুদ্ধে। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষের দিকে পুরোটা সময় মনিরুল পুলিশ সদর দপ্তর ও ডিএমপির কন্ট্রোল রুমে কাটিয়েছেন। সূত্রমতে, আন্দোলন দমন পীড়নের কাজ খরচের জন্য গণভবন থেকে সর্বশেষ গত 4 আগস্ট সকালে প্রায় 25 কোটি টাকা আনেন এই মনিরুল। পুরো টাকাটাই তার এসবি অফিসের নিজস্ব কক্ষে সুরক্ষিত ছিল। 5 আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর মনিরুল আর অফিস করেননি। এসবি সূত্র জানায়, এ সময় এসবিতে কর্মরত তার হেল্পিং হ্যান্ড হিসেবে পরিচিত 2 ঊর্ধ্বতন কর্মকর্তা পুরো টাকাটাই গায়েব করে দেন। সূত্র জানায়, জঙ্গি অভিযান নাটকের মাধ্যমে পুলিশ বাহিনীতে নাম ছড়িয়ে পড়ে মনিরুলের। এ সময় তার প্রধান ও বিশেষ সহযোগী হিসেবে ছিলেন সাবেক কাউন্টার টেরোরিজম প্রধান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান ও পুলিশ সদর দপ্তরের ডিআইজি পদে দায়িত্বরত এক কর্মকর্তা। সূত্র জানায়, গত 4 আগস্ট গণভবন থেকে 25 কোটি টাকা ছাত্র আন্দোলন দমাতে প্রণোদনা হিসেবে এসবির ডিউটিরত সদস্যদের মধ্যে বিতরণ করতে এ টাকা আনেন মনিরুল। এসবির এসএস এবং এসবি প্রধানের স্টাফ অফিসার পুরো বিষয়টি জানতেন। এসবির অতিরিক্ত ডিআইজিকে তারা বিষয়টি জানালে 3 জন মিলে সব অর্থ আত্মসাৎ করার সিদ্ধান্ত নেন। গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে অজুহাতে এই টাকা আত্মসাতের উদ্দেশ্যে 5 আগস্ট সরকার পতনের পর এসবি প্রধানের অফিস কক্ষ, তার বেইলি রোডের বাসা এবং সিটি এসবির ডিআইজি অফিসে তারা 3 জন তালা লাগান। 6 আগস্ট এসবি কার্যালয়ের সকল সিসিটিভি ও ডিশলাইন কেটে দেন। 6 আগস্ট থেকে 12 আগস্ট পর্যন্ত এই সময়ের ভেতর এসবি প্রধান মনিরুলের দপ্তরে রাখা 25 কোটি টাকা 3 জন মিলে আত্মসাৎ করেছেন বলে জানিয়েছে সূত্র। এসবির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে সূত্র জানায়, মনিরের নিজস্ব একটি সিন্ডিকেট ছিল, যেই সিন্ডিকেটে সাবেক মহানগর গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ, মনির, সারোয়ার, নজরুল সহ একাধিক কর্মকর্তা ছিলেন।
ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনার বোন শেখ রেহেনার মুখোশ উন্মোচন। ডিবি হারুন নানক, পুলিশের আইজিপি এসব রাঘব বোয়ালদের পর এবার ফাঁস হলো শেখ রেহেনার কুকর্ম। গণরহস্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী নিজ এলাকায় রীতিমতো হরিলুট চালিয়েছেন। হামলা মামলা আর দুর্নীতিতে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। তাদেরই অন্যতম একজন সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী 2 আসনের এমপি জিল্লুল হাকিম। একসময় টাকা ধার করে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হওয়া এই লোকটি পালিয়ে যাওয়ার আগে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ। 1996 সালে আওয়ামী লীগের এক প্রবীণ নেতার কাছে মাত্র 50,000 টাকা ধার করে নমিনেশন কিনেছিলেন জিল্লুল হাকিম। এরপর একাধিকবার এমপি নির্বাচিত হলেও মন্ত্রী হওয়ার সম্ভাব্য তালিকায় কখনোই তার নাম ছিল না। এ ব্যাপারে আওয়ামী লীগের অভ্যন্তরেও কখনো কোনো আলোচনা হয়নি, তারপরও তিনি মন্ত্রী হয়েছেন। সজীব ওয়াজেদ জয় আপাদমস্তক মিথ্যায় ভরা তথাকথিত আওয়ামী কীর্তিমান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের লেখাপড়া করলেও নিজেকে পরিচয় দেন কখনো আইটি বিশেষজ্ঞ, আইটি বিজ্ঞানী বা কম্পিউটার বিজ্ঞানী হিসেবে। বিশ্বের 2টি বেসরকারি ব্যাকগ্রাউন্ড চেক প্রতিষ্ঠানের তথ্য উপাত্তে দেখা যায় আমেরিকাতে জয় কোনোদিন কোথাও কোনো চাকরি করেনি। তাহলে প্রশ্ন ওঠে, কিভাবে জয় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন? আজ আপনাদের সামনে প্রমাণ সহ তুলে ধরব সজীব ওয়াজেদ জয়ের নানা জোচ্চুরি, কমিশন, বাণিজ্য আর ব্যাংক ডাকাতির বিস্তারিত। সজীব ওয়াজেদ জয়ের অন্যতম কোম্পানি ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেট। এই কোম্পানিটি বিশ্বজুড়ে বিভিন্ন জার্নাল এবং মিডিয়ায় দেখে আসছে, কিন্তু এই কোম্পানিটির কার্যক্রম নিয়ে নানা রকম রহস্য আর কৌতূহল রয়েছে। ওয়াজেদ কনসাল্টিং এর স্টেট কর্পোরেট কমিশনের আইডি নাম্বার 06339808। যুক্তরাষ্ট্রের কোম্পানির ডাটাবেজে দেখা যায় ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেট 1500 শেয়ারের সবগুলোই জয়ের নামে রয়েছে। কোম্পানিটিতে জয় ছাড়া অন্য কোনো কর্মকর্তা অথবা কর্মচারী নেই। জয় নিজেই এজেন্ট এবং নিজের কোম্পানির প্রেসিডেন্ট। কেউ জানে না কি ধরনের সার্ভিস দিচ্ছে এই কোম্পানিটি। মজার বিষয়, যাকে তথাকথিত ডিজিটাল রূপকার বলা হলেও তার নিজের কোম্পানি নেই, কোনো ওয়েবসাইট নেই, কোনো অফিস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়। ডাক্তার পিনাকি ভট্টাচার্য, প্রফেসর সলিমুল্লাহ খান, সাংবাদিকতার সাংবাদিক ইলিয়াস, এই ধরনের ব্যক্তিরা যারা বিপ্লবকে সংগঠিত করার জন্য, জনগণকে সংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন, এই ধরনের ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হলে আমরা আরও অস্বস্ত হতাম বলে মন্তব্য করেছেন মেজর হাফিজ। প্রফেসর ইউনূসকে পতিত সরকার অনেক হেনস্থা করেছে, সুতরাং তিনি একটি বিপ্লবী সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন। তিনি বলেন, বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেছেন আইনমন্ত্রী আসিফ নজরুল এবং বারবার নির্যাতিত হয়েছেন আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান। বাকি যারা উপদেষ্টা আছেন তারা দেশের কৃতি সন্তান, কিন্তু অনেকের মধ্যে বিপ্লবী চরিত্র নেই। এদের কেউ কেউ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় ছিলেন, হাসিনা সরকারকে সমর্থনও দিয়েছেন। আমরা এই মুহূর্তে এইসব তিক্ততা দেখতে চাই না। মেজর হাফিজ বলেন, বুদ্ধিজীবীরা বেশি দরকার নেই, তারা সকল সংকটের সময়ে মুখ বন্ধ করে ঘরে বসে থাকেন, কিন্তু বিজয় অর্জনের পর ক্যামেরার সামনে সবার আগে এসে উপস্থিত হন। তিনি বলেন, এই সরকারকে আমরা সময় দিতে চাই। বিএনপির পক্ষ থেকে আমাদের মহাসচিব, শীর্ষ নেতা তারেক রহমান, অন্যরাও বলেছেন, আমরা সরকারকে সময় দিতে চাই, তবে একটা যৌক্তিক সময় আমরা দিতে চাই। এই দেশের গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে।